আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের দশম শ্রেণী সাধারণ বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। বিজ্ঞান প্রথম অধ্যায় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের সামনে আজকে উপস্থাপন করবো এবং আলোচনা করব। তোমরা এখান থেকে খুব সহজেই এই অধ্যায়টা বুঝতে পারবে এবং জেনে নিতে পারবা। তো যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আসতেছে, তোমাদের বোর্ড পরীক্ষা নিশ্চয়ই হবে, তোমরা অবশ্যই অবগত আছো, এবং তোমাদের সামনে টেস্ট পরীক্ষাও আসতেছে। তো তোমরা বাসা বসে বসে তোমাদের কার্যক্রমগুলি আগের মতো ঠিকঠাক মতো সবাই চালিয়ে যাবা এবং পড়াশোনা ঠিক মতো যেন চলে, মিস যেন না হয়, এদিকে সবাই সব ভালো করে খেয়াল রাখবা। তো প্রথম অধ্যায়ে যে বিষয়গুলি আছে আমি বলবো, সেখানে আছে খাদ্য ও পুষ্টি। খাদ্য ও পুষ্টি কী? খাদ্য আমরা সবাই জানি, সাধারণভাবে আমরা যা খাই তাই খাদ্য, এবং কিন্তু পুষ্টিবিজ্ঞান ভাষায় এটাকে খাদ্য বলে না। খাদ্য হলো ওই সকল খাদ্য ওই সকল খাদ্য উপাদানকে বোঝায় যাদের মধ্যে যেসব খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীরের বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয়, শরীরের কাজকর্মের শক্তি পাওয়া যায়, তাকে খাদ্য বলে। তো এর সাথে আরেকটা আছে যে পুষ্টি কাকে বলে। আমরা নিচে ক্লাসে পড়ে আসছি এবং আমরা জানি পুষ্টি কী। পুষ্টি হলো এরও খাদ্যের বিশেষ একজন উপাদান, যেসব উপাদান গ্রহণ করলে দেহের শক্তি বৃদ্ধি পায়, কর্মক্ষমতা বাড়ে, ক্ষয়পূরণ হয়, দেহের স্বাভাবিক কাজ করার কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়, তাকেই পুষ্টি বলে। এরপর আছে খাদ্যের উপাদান। আমরা জানি খাদ্যের উপাদান দুইটি, একটা হচ্ছে সহায়ক উপাদান, একটা হচ্ছে যায় মুখ্য উপাদান। সহায়ক উপাদান হচ্ছে যায় দুইটি, যাদেরকে বলা হয় মূল উপাদান, যেমন শর্করা, আমিষ, স্নেহ, এগুলো হচ্ছে খাদ্যের সহায়ক উপাদান। এরপর আছে খাদ্যের মুখ্য উপাদান, আর সহায়ক উপাদান হচ্ছে যে ভিটামিন, খনিজ লবণ, পানি, এগুলো খাদ্যের সহায়ক উপাদান। আচ্ছা, তো খাদ্য উপাদানগুলি আমরা মোটামুটি সবাই জানি, কোন খাদ্য কী কাজ করে, কোথা থেকে কোন খাবার পাওয়া যায় আমরা সবাই জানি, এবং আর বই পড়লে আমরা আরও গুরুত্বপূর্ণ জানতে পারবো। এরপর আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে যে খাদ্যপ্রাণ বা ভিটামিন কী। খাদ্যপ্রাণ বা ভিটামিন বলতে কী বোঝায়, এটা প্রশ্নটা প্রায় থাকে ছোট প্রশ্নের মধ্যে। তোমরা লিখে, অনেকে ভালো লিখে, অনেকে লিখতে পারে না। সেটা হলো এই যে খাদ্যপ্রাণ বা ভিটামিন কী। খাদ্যের পরিমাণের মধ্যে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য আরও এক বিশেষ ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয়। ওই খাদ্য উপাদানকে বলা হয় ভিটামিন বা খাদ্যপ্রাণ। ভিটামিন বা খাদ্যপ্রাণ। আচ্ছা, তো বিভিন্ন ভিটামিন আছে। কিছু ভিটামিন স্নেহ পদার্থে দ্রবণীয়, কিছু ভিটামিন পানিতে দ্রবণীয়। তো পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, এই জাতীয় ভিটামিনগুলি পানিতে দ্রবণীয়। আর কিছু ভিটামিন আছে যেমন ভিটামিন এ, ডি, ই এবং কে, এই ভিটামিনগুলো স্নেহ পদার্থে দ্রবণীয়। ভিটামিন এর কাজ, ভিটামিন এর উৎস বইতে আছে, তোমরা এগুলো জানো, আরও বিস্তৃত আছে, এগুলো পড়লেই অনেক কিছু জানতে পারবে। আর এই অধ্যায়টা এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, শুধু পড়লেই হবে না, জানলেই হবে না, এগুলো ভালো করে বুঝতে হবে। কারণ একজন মানুষ সুস্থ সবল থাকতে হলে, তার বডিকে সচল রাখতে হলে এই অধ্যায় সম্বন্ধে যেমন জানা দরকার, তেমন মানা দরকার, এবং এগুলো গ্রহণ করা দরকার। তাই সুস্থ সবল থাকতে এগুলো জানতে হবে, মানতে হবে, এবং এগুলোকে ফলো করতে হবে। আচ্ছা, এরপরে আছে তোমার কী আছে, তোমার ভিটামিন বি কমপ্লেক্স। পানিতে দ্রবণীয় ভিটামিন বি আছে 12টি। ভিটামিন এই গুচ্ছকে একসাথে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স মানবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি কমপ্লেক্স সংখ্যা হচ্ছে যে 12টি, এগুলো ভিটামিন হিসেবে পরিচিত। আচ্ছা, এরপরে আছে তোমাদের আমি যে জিনিসটা দেখাবো আছে তোমাদের, সেটা হলো যে কী বলে, এটা আছে বিএমআই। বিএমআই বলতে কী বোঝো? বিএমআই বলতে কী বোঝো? বিএমআই, বিতে বডি, এমতে মার্কস, আইতে ইন্ডেক্স। তাহলে বিএমআইয়ের অর্থ দাঁড়াচ্ছে বডি মার্কস ইন্ডেক্স, মানে দেহের ভরসূচি। দেহের ভরসূচি বলতে আমরা কী বুঝি? দেহের ওজনের সাথে উচ্চতার ভারসাম্য রক্ষা করার সামঞ্জস্যকেই বিএমআই বলে। কি বললাম? দেহের ওজনের সাথে উচ্চতার ভারসাম্য রক্ষা করার সূচককেই বিএমআই বলে। এই বিএমআইকে সূত্র হচ্ছে বিএমআই দেহের ওজন ভাগ উচ্চতা স্কোয়ার। বিএমআই সূত্র হচ্ছে দেহের ওজন ভাগ উচ্চতা স্কোয়ার। আমি একটা অঙ্ক বোর্ডে লিখেছি যে রিপনের দেহের ওজন 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার হলে তার বিএমআই কত? যে রিপন সাহেবের দেহের ওজন 80 কেজি, উচ্চতা 1.8 মিটার, তার বিএমআই কত? এটা কীভাবে বের করা যায়? খুবই সহজ একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা আসে, তোমরা অনেকেই পারো, আবার কেউ এটা পারে না। তা আমি আজকে দেখাচ্ছি, খেয়াল করে ভালো করে দেখো। বিএমআই সূত্রটা আগে লিখবো, সূত্রটা আমার জানা আছে কি? বিএমআই দেহের ওজন
ভাগ দেহের ওজন ভাগ উচ্চতা স্কোয়ার, উচ্চতা স্কোয়ার। এটা হলো বিএমআই সূত্র। বিএমআই দেহের ওজন ভাগ উচ্চতা স্কোয়ার। দেহের ওজন কত? 80 কেজি। 80 কেজি। উচ্চতা আছে 1.8 স্কোয়ার। আচ্ছা, তো 1.8কে ডাবল করে 80, 1.8 গুণ 1.8 কী হবে? কেজি। তো 80কে 1.8 দিয়ে গুণ করে 80কে ভাগ করলে কত আসে? 24.7। কত আসে? তাহলে রিপন সাহেবের দেহের ওজন বিএমআই হলো যা 24.7 কেজি। আমি আবারও বলতেছি, প্রশ্ন হচ্ছে আমার যে রিপনের দেহের ওজন 80 কেজি, তার উচ্চতা 1.8 মিটার হলে তার বিএমআই কত? তো বিএমআই বের করার সূত্র খুবই সহজ, খুবই সহজ। লিখলাম আমি বিএমআই। বিএমআই সূত্র কি? বিএমআই দেহের ওজন ভাগ উচ্চতা স্কোয়ার। দেহের ওজন আছে 80 কেজি, উচ্চতা 1.8 স্কোয়ার। 80 কেজি 1.8 ডাবল করলে 1.8, 1.8 ডাবল করে 80-80 সাথে ভাগ করলে আসে 24.7 কেজি। তাহলে রিপন সাহেবের দেহের বিএমআই কত? 24.7 কেজি। অবশ্যই লাস্টে একক কেজি লিখতে হবে, কারণ মানুষের ওজন কেজিতে আসে, ওজন সাধারণত কেজিতেই নির্ণয় করা হয়। তাহলে রিপনের সাহেবের দেহের ওজন 24.7 কেজি। এ হলো বিএমআই বের করার একটা কৌশল। আচ্ছা, এরপরে আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাফেজ বা আঁশ কি? রাফেজ বা আঁশ কি? তন্তু বা আঁশ জাতীয় খাদ্যদ্রব্যকেই রাফেজ বলে। তন্তু বা আঁশ জাতীয় খাদ্যদ্রব্যকেই আঁশ বলে, রাফেজ বা আঁশ বলে। রাফেজ প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায়। এছাড়া শাকসবজি, ফলমূল, আলু, খোসা সমেত টাটকা সবজি থেকেও তোমার এই রাফেজ বা আঁশ জাতীয় উপাদান পাওয়া যায়। এগুলা কোনো পুষ্টিতে কোনো সহায়তা না করলেও রাফেজ মূলত কী করে? কোষ্ঠকাঠিন্য দূর করে, হৃদরোগ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এলো রাফেজ বা আঁশজাতীয় খাদ্যের কাজ বা কী করে এটা। এরপরে আছে রাফেজ বা আঁশজাতীয় খাবারের গুরুত্ব। রাফেজ বা আঁশজাতীয় খাবারের গুরুত্ব অনেক। রাফেজ বা আঁশজাতীয় খাবারের গুরুত্ব অনেক। বইতে আছে তোমার পড়লেই পারবা যে এটি পরিপাক করতে সহায়তা করে, রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে, শরীর থেকে অপ্রাচ্য খাদ্য নিঃসরণে সহায়তা করে। রাফেজ এটি শরীরে অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করে, বারবার ক্ষুধার প্রবণতা কমাতেও সাহায্য করে। তাই এটিকে বেশি পরিমাণে কী করতে হবে? গ্রহণ করতে হবে। এটিকে বেশি পরিমাণে গ্রহণ করতে হবে। আচ্ছা, এরপর আছে এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, সেটা হলো সুষম খাদ্য কী? সুষম খাদ্য কী? আমি আগে বলছি যে আমাদেরকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে হলে আমাদেরকে অবশ্যই সুষম খাবার খেতে হবে এবং খাদ্যে যে গুণাগুণ আছে বা যে খাদ্যের ছোট উপাদান আছে সেগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে, জেনে শরীর নিজেকে সুস্থ সবল রাখতে হবে এবং ভালো থাকার জন্য অবশ্যই ভালো খাবার গ্রহণ করতে হবে। তো সুষম খাদ্য কী? সুষম খাদ্য সবাই বোঝে যে খাবারে মাছ, দুধ, ডিম এগুলো সুষম খাদ্য বলা হয়, ঠিক আছে। কিন্তু সুষম খাদ্য বলতে আরও একটু ডিটেলস বলতে হয় যে খাদ্যে 6টি উপাদানই গুণগুণ অনুসারে বিদ্যমান থাকে, যে খাদ্যে 6টি উপাদানই গুণগত মান অনুসারে বিদ্যমান থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণে ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে। কী বললাম? যে খাদ্যে 6টি উপাদানই গুণগুণ অনুসারে উপযুক্ত পরিমাণ থাকে এবং যে খাবারগুলো গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণে ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে। একজন পূর্ণবয়স্ক সুস্থ সবল কর্মশীল পুরুষের জন্য দৈনিক 2500 কিলোক্যালোরি এবং নারীদের জন্য দৈনিক 2000 কিলোক্যালোরি কি সুষম খাদ্যের প্রয়োজন হয়। এই খাবারগুলো গ্রহণ করলে শরীর ঠিক থাকে, সুস্থ সবল থাকে। তো আমাদের প্রত্যেকের উচিত নিয়মিতভাবে এই খাবারগুলো দিয়ে খেয়াল রাখা এবং শরীরকে সুস্থ রাখা, কারণ শরীর সুস্থ সচেতন থাকলেই, শরীর সুস্থ ভালো থাকলে, সচেতন থাকলে কেবল ভালো থাকা সম্ভব। একজন মানুষ যখন সুস্থ থাকে, সবল থাকে, কেবল তার দ্বারাই সে ভালো কাজগুলো করতে পারে। আর যে অসুস্থ মানুষ, তার দ্বারা যেমন কিছু করা সম্ভব না, সে নিজে শান্তিতে পায় না, সে ভালোভাবে চলতে পারে না, খেয়ে পরে আরামে থাকতে পারে না। তাহলে তার জন্য কেবল ভালো জীবনযাপন করা সম্ভব যে ব্যক্তি সুস্থ সবল, যার শরীরে কোনো অসুখ নাই, রোগ মুক্ত, তার পক্ষে কেবল খেয়ে দিয়ে আরাম আয়েশ করে
সমস্ত সুখ শান্তি ভোগ করা সম্ভব। এই জন্য সবার আগে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য যা যা দরকার, যা যা করার প্রয়োজন, বিশেষ করে এই অধ্যায়ে অনেক কিছু বলা আছে, সেই জিনিসগুলো খুব ভালো করে মেনটেন করে চলতে হবে। যদি আমরা সুস্থ থাকতে চাই তা অবশ্যই এই নীতিমালাগুলি, এই রুলসগুলি আমাদের ফলো করতে হবে এবং সুষম খাদ্য, ভিটামিন বা খাদ্যের যে 6টি উপাদান আছে এগুলো খুব ভালো করে মেনে চলতে হবে, এগুলো খেতে হবে। এরপরে আছে এই অধ্যায়ে আছে তোমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড কী? ছোটো একটা প্রশ্ন আসে। জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড হলো যে সকল খাবারগুলো খেতে দেখতে ভালো লাগে, খেতে মুখরোচক, কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জাতীয় খাবার কি বলা হয়? জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড। এগুলো এখন বাজারে বলতে গেলে অভাব নেই, এখন চারপাশেই ওই সব খাবার দোকান নিয়ে বসে আছে। খেতে ভালোই লাগে, মজা লাগে, কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আসলে কোনো উপকার করে না। তো এই খাবারগুলো জাঙ্ক ফুড। তা আমরা সবাই চেষ্টা করবো বাজারে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডগুলো না খেয়ে আমরা ঘরের মধ্যে নিজেরা খাবার নিজেরা তৈরি করে, বাসায় নিজেরা তৈরি করে নিজের পরিবার পরিজন নিয়ে খাবো। এটা সবচেয়ে ভালো, স্বাস্থ্যসম্মত এবং ঝামেলামুক্ত, ভেজাল মুক্ত। তাহলে আমরা বাইরে খাবার না খেয়ে সুস্থ থাকার জন্য নিজের ঘরে তৈরি খাবার খাবো, সুস্থ থাকবো। অ্যাট লাস্টে এই অধ্যায় আছে আর একটু গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি যে এইডস কী। এইডস কী, এইডস কীভাবে, এই রোগ কীভাবে ছড়ায়, এইডস রোগের কারণ কী, লক্ষণ প্রতিকার আমরা সবাই জানি। তবে এটা আমরা সবাই জানি, আমার বলার কিছু নাই। আমরা সচেতন থাকলে এই রোগ হাত থেকে আমরা বাঁচতে পারি এবং আমরা সচেতন থাকলেই এর হাত থেকে রেহাই পেতে পারি। তো এই রোগ থেকে বাঁচার প্রধান উপায় হলো সচেতন থাকা, ইসলামী অনুশাসন, ধর্মীয় শাসন মেনে চলা এবং ধার্মিক জীবনযাপন করা, সৎ জীবনযাপন করা। যারা ধার্মিক এবং সৎ জীবনযাপন করবে কেবল তাদের পক্ষেই এই রোগের হাত থেকে বেঁচে থাকা সম্ভব এবং সুস্থ সবল থাকা সম্ভব। তো আজকে আর বেশি না বলে আমি এখানে শেষ করতে চাই। তোমাদের বিশেষ অনুরোধ থাকবে, তোমরা যেহেতু তোমাদের সামনে তোমাদের সময় খুবই কম সময় আসতে, তোমরা বাসায় বসে না থেকে সবাই লেখাপড়া ঠিকমতো চালিয়ে যাবে। তোমাদের পরীক্ষা অবশ্যই হবে। অবশ্যই তোমরা বইগুলো ঠিকঠাক মতো বাসায় রিভিশন দিতে থাকো, পড়তে থাকো। তারা যে অ্যাডভাইস দেয় সেই অ্যাডভাইস মতো তোমরা চলো, বাসায় লেখাপড়া করো। হিসেবে তোমাদের রেজাল্ট ভালো হবে। তোমরা অন্য কোনো আশা চিন্তা চেতনা থাকো না, শুধু লেখাপড়া নিয়ে থাকো, লেখাপড়া নিয়ে ভাবো। আর ঠিকমতো নামাজ কালাম, লেখাপড়া এবং পিতা মাতার কথা এবং এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এই শীতের মধ্যে খুব সাবধান থেকে জীবনযাপন করবা এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে তারপর বের হবা। তো এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।